চুপ করে রইলাম। ইরা খাটের নিচ থেকে কালো রঙের বিশাল সুটকেস বের করে ঝাড়া মোছা করতে লাগলো। বড় মামার স্বভাবের খানিকটা ইরার মধ্যে আছে, সেও খুব গোছানো। আমি কিছু বলি আর না বলি, সে ঠিকই সুটকেস গুছিয়ে দেবে। আমি ঢাকায় পৌঁছে সুটকেস খুলে দেখব আমার যা যা প্রয়োজন সবই এখানে আছে। মা এসে ঢুকলেন। তার গা থেকে ভুরভুর করে এলাচের গন্ধ আসছে। মনে হয় পোলাও কোরমা বসিয়ে দিয়েছেন। নবনী, জি মা, আয় তোকে গোসল দিয়ে দিই। ইরা তুই আয়। আমি নিঃশব্দে উঠে এলাম। বাথরুমটা ছোট, দুজন মানুষেরই সেখানে জায়গা হয় না। তার মধ্যে বড় একটা বালতি রাখায় দাঁড়ানোর জায়গা পর্যন্ত নেই। ইরা বলল, মা আপাকে বরং ছাদে নিয়ে যাই। মা ভীত গলায় বললেন, কেউ যদি আবার দেখে টেকে ফেলে। ইরা কঠিন গলায় বলল, দেখলে দেখবে। মা সঙ্গে সঙ্গে বললেন, আচ্ছা যা, ছাদে নিয়ে যা। এই ভারী বালতি কে টেনে তুলবে? অন্তত এখনো এলো না। কোনো একটি কাজ যদি সে ঠিকমতো করে। মোরগ এনেছে, কালো হয়ে আছে পায়ের চামড়া। 100 বছরের বুড়া মোরগ, 10 বছর ধরে জাল দিলেও সিদ্ধ হবে না। ইরা বলল, মুরগি সেদ্ধ না হলে না হবে, তুমি এত চিন্তা করো না তো মা। দরকার হলে ওরা ছড়তা দিয়ে মাংস কেটে খাবে। তুমি টেনশন ফ্রি থাকো, অন্তু ভাইয়া আসুক, সে আসার পর গায়ে হলুদ হবে। মা বললেন, আচ্ছা। ইরা বলল, তাহলে সন্ধ্যার পরই গায়ে হলুদ হবে। সন্ধ্যার পর করলে কেউ কিছু দেখবেও না। ভাইয়াকে বাদ দিয়ে কি আর গায়ে হলুদ হবে? মা সঙ্গে সঙ্গে বললেন, আচ্ছা আচ্ছা। কেন জানি মা ইরাকে খুব ভয় পান। গোসল করে আপা হলুদ শাড়ি পরবে না? শাড়ি তো নেই, তুমি টাকা দাও, আমি হলুদ শাড়ি কিনে আনবো। তুই কিনে আনবি? কেউ যদি কিছু জিজ্ঞেস করলে বলবো আমার বড় আপার বিয়ে। আমি এমন ফকিরের মতো আমার আপার বিয়ে হতে দেব না। আচ্ছা আচ্ছা, যা, চিৎকার করিস না। অন্তু আসুক, ওকে নিয়ে দোকানে যাবি। তুই একটু রান্নাঘরে আসবি, আমাকে সাহায্য করবি? না মা, আমি অন্য কাজ করছি। মা আবার রান্নাঘরে চলে গেলেন। ভাজা ঘিয়ের গন্ধ আসছে। কি কি রান্না হচ্ছে একবার গিয়ে দেখলে হতো। এত কিছু রান্না সব মার একা করতে হচ্ছে। আমাদের কাজের মেয়ে 2 দিনের ছুটি নিয়ে দেশে গেছে, এখনও আসছে না। আসবে বলে মনে হয় না। এক দোকানদারের সঙ্গে খুব খাতির ছিল, সেখান থেকে কোনো সমস্যা বা দিয়েছে কিনা কে জানে। এরার ধারণা ঘোরতর সমস্যা, তাকে নাকি গোপনে বলেছে। আমি বারান্দায় খানিকক্ষণ একা একা দাঁড়িয়ে রইলাম। বাবাকে দেখে মনে হচ্ছে তিনি ইজি চেয়ারে ঘুমিয়ে পড়েছেন। তার কোলের ওপর রাখা খবরের কাগজ ফরফর করে বাতাসে উড়ছে। তিনি দুপুরে অনেকক্ষণ ঘুমান, আজ সে সুযোগ হয়নি। রান্নাঘর থেকে হাঁড়িকুড়ি নাড়ার শব্দ আসছে। আমি রান্নাঘরের দিকে যাচ্ছি। আমাদের এই বাড়িটা হিন্দু বাড়ি। আমার দাদা এই বাড়ি জলের দামে এক হিন্দু ব্রাহ্মণের কাছ থেকে কিনেছিলেন। বেচারা এত সস্তায় একটি মাত্র কারণেই বাড়িটি বিক্রি করে। দাদা যান যেন তার ঠাকুর ঘরটা যেরকম আছে সেরকম রেখে দেন। সেই ঠাকুর ঘরটাই আমাদের এখনকার রান্নাঘর। মা আমাকে দেখেই বলল, তুই এখানে কেন? যা তো যা। আমি বললাম, একা একা কি করছো? আমি তোমাকে সাহায্য করি। কোনো সাহায্য লাগবে না। তুই দরজা বন্ধ করে চুপচাপ খানিকক্ষণ শুয়ে থাক। রান্নাবান্না কদ্দূর করেছো? 2টা তরকারি নেমেছে, চেখে দেখবি? না। আমি নরম গলায় বললাম, মা, আমি বসি তোমার পাশে। ধোঁয়ার মধ্যে বসতে হবে না, তুই যা। আমি বুঝতে পারছি মার প্রচণ্ড পরিশ্রম হচ্ছে, কিন্তু তার চোখে মুখে পরিশ্রমের ক্লান্তি নেই। মনে হচ্ছে তিনি খুব আনন্দে আছেন। প্রয়োজন হলে আজ সারা রাত তিনি রান্না করতে পারবেন। নবনী, জি মা। বৃষ্টি হবে না? কিরে মা? বুঝতে পারছি না, হবে মনে হয়। আকাশে মেঘ জমেছে, অবশ্যই বৃষ্টি হবে। শুভ দিনে বৃষ্টি হওয়া খুব সুলক্ষণ। তোর বাবা কি করছে? ঘুমোচ্ছে। তুইও শুয়ে ঘুমিয়ে পড়। যা, এখন চা খাবি? বানিয়ে দেবো 1 কাপ। পানি গরম আছে? দাও, বানিয়ে দাও। 2 কাপ বানাও মা, তুমি নিজেও খাও। মা কেতলিতে চা পাতা ছেড়ে দিলেন। মার রান্নাবান্না দেখার মতো ব্যাপার। অসম্ভব রকম গোছানো ব্যবস্থা। আমি এখনো পর্যন্ত কোনো মহিলাকে এত দ্রুত এত কাজ করতে দেখিনি। মশলা কি তুমিই বাটছো মা? গুঁড়া মশলা আছে, কিন্তু নিজে বাটলাম। অন্তুকে বললাম একটা ঠিকা লোক আনতে। কোথায় যে উদাও হয়েছে কাজের বাড়ি। একজন পুরুষ মানুষ থাকলে কত সুবিধা। কিছু লাগবে? জিরা কম পড়েছে, আমি এনে দেই মা।
রাস্তার ওপাশেই তো দোকান। হয়েছে, তোর গিয়ে জিরা আনতে হবে না। চা নিয়ে চুপচাপ বসে খা। তোমার পাশে বসে খাই মা, আমার পাশে বেশি বসে খেতে হবে না। ধোঁয়ার মধ্যে বসে চা খাবি কি? তোমার পাশে বসেই খাবো। মা বললেন, আয় বস। আমি মার পাশে বসলাম। তিনি এক হাতে আমাকে জড়িয়ে ধরলেন। হাসি খুশি মা হঠাৎ বদলে গেলেন। তিনি শিশুদের মতো শব্দ করে কাঁদতে লাগলেন। এই কান্না কোনো আনন্দের কান্না না, গভীর দুঃখের কান্না। আমাকে নিয়ে মার অনেক দুঃখ। আমি বললাম, মা কান্না থামাও তো। মা কাঁদতে কাঁদতে উঠে গেলেন। আমি মার পেছনে পেছনে যাচ্ছি। মা গিয়ে দাঁড়ালেন বাবার সামনে। বাবা জেগে উঠে অবাক হয়ে তাকাচ্ছেন। ব্যাপার কিছুই বুঝতে পারছেন না। ইরাও এসেছে বারান্দায়। মা ফোপাতে ফোপাতে বললেন, এরকম ফকিরের মতো চুপি চুপি আমি আমার মেয়ের বিয়ে দেব না। বাবা হতভম্ব গলায় বললেন, কি বলছো তুমি? মা ধরা গলায় বললেন, অন্তুকে বলো সে যেন ডেকোরেটরকে দিয়ে গেট বানায়, আলোকসজ্জা যেন হয়। পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি এইভাবে মেয়ের বিয়ে দেব না। ইরা, যা, তুই সবাইকে গিয়ে খবর দে। বাবা পুরোপুরি হকচকিয়ে গেছেন। এমনভাবে তাকাচ্ছেন যে দেখে মায়া লাগছে। তিনি নির্জীব গলায় বললেন, চুলার গরম থেকে তোর মার ব্রেন শর্ট সার্কিট হয়ে গিয়েছে। নেগেটিভ পজিটিভ এক হয়ে গিয়েছে। মা তীব্র গলায় বললেন, আমার মেয়ে কোনো পাপ করে নাই, কেন তাকে আমি চোরের মতো বিয়ে দেব? বাবা ইরার দিকে তাকিয়ে প্রচণ্ড ধমক দিলেন। হা করে দেখছিস কি? তোর মার শরীর কাঁপছে দেখছিস না? তাকে ধর, মাথায় পানি ঢাল, বিছানায় শুইয়ে দে। আমরা দুজনেই মাকে ধরে ফেললাম। বাবা হতাশ গলায় বললেন, আচ্ছা যাও, হবে, সবই হবে, কিন্তু অন্তু আসুক। গাধাটা গেল কোথায়? বাড়ির চেহারাটা পাল্টে গেছে। গিজগিজ করছে মানুষ। আমাদের যেখানে যত আত্মীয় ছিলেন সবাই চলে এসেছেন। শুনছি অতীতপুর থেকে ছোট খালাকেও খবর দেওয়া হয়েছে, তিনিও নাকি আসছেন। বাড়ির সামনে শুধু যে গেট বসেছে তাই না, আলোকসজ্জা হচ্ছে। কাঁঠাল গাছে লাল নীল সবুজ রঙের আলো জোনাকি পোকার মতো জ্বলছে নিভছে। স্টেশন থেকে বর আনার জন্য 2টো গাড়ি জোগাড় হয়েছে। ফুল দিয়ে সেই গাড়ি সাজানো হচ্ছে। ইরার বান্ধবীরা এসেছে, তারা বাসর ঘর সাজাচ্ছে। কাউকে সেখানে ঢুকতে দিচ্ছে না। আমার কোথাও বসার জায়গা নেই। বাবার পিঠের ব্যথা উঠেছে বলে তিনি তার ঘরে শুয়ে আছেন। আমাকে ডেকে পাঠালেন। কাঁদো কাঁদো গলায় বললেন, তোর মামা এসে কি যে করবে ভাবতেই হাত পা ঠান্ডা হয়ে আসছে। চুপি চুপি কাজ সারতে বলেছে, এসে দেখবে মৎসব বসে গেছে। কেউ কিছু বুঝতে চায় না, সবাই নির্বোধ। অন্তু নাকি ব্যান্ড পার্টি আনতে গেছে, শুনেছিস? না, কেউ কারো কথা শুনছে না, সবাই নিজের মতো কাজ করছে। এটা কি হিন্দু বাড়ির বিয়ে যে ব্যান্ড পার্টি লাগবে? তুমি ডেকে নিষেধ করে দাও। আমার নিষেধ কি কেউ শুনবে? কেউ শুনবে না। যার যা ইচ্ছে করছে করেছে। তোর বড় মামা আসার পর দেখবি গজব হয়ে গেছে। পুরো